এক দফা এক দাবি আন্দোলনে মানুষ পথে নেমে এসেছিল। কিন্তু এখন ঠিক কি আদর্শে এই হম্বিতম্বি করে বেড়াচ্ছেন সমন্বয়কেরা? কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থের উৎস কি, কিভাবে তারা এই কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে তাদের নামে কিংবা জাতীয় নাগরিক কমিটির নামে কার্যক্রম চালাচ্ছে কিংবা কার্যালয়গুলো মেনটেন করছে, এই প্রশ্নটি করা এখন খুবই জরুরি। কারণ আমরা জানি সারা পৃথিবীর বড় রাজনৈতিক দলগুলো প্রধানত সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে, না হলে বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, এবং এর বিনিময়ে রাজনৈতিক দলগুলো নানা রকম সুবিধা দেয় ব্যবসায়ীদের, এবং সেজন্য তাদের নানা রকম সমালোচনা আছে। অন্যদিকে গত 2 দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আমরা রাজনৈতিক দল পরিচালনার নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ কোন অভিযোগ তুলি নাই। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নতুন বাংলাদেশ গড়বার শপথ নিয়ে এসেছেন, সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক সংস্কার, রাষ্ট্রের সংস্কারের কথা বলছেন, তারা এই বিলাসবহুল অট্টালিকায় এইভাবে রাজনৈতিক দল পরিচালনা করছেন, অর্থের উৎস কি সেটা জানবার দায়িত্ব বা অধিকার সম্ভবত আমাদের আছে। কারা আছে এদের পেছনে বিলাসবহুল অফিস নিয়ে, কোটি টাকার গাড়ি নিয়ে? এই তাহলে তাদের সংস্কার? আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাডু চড়তেছি। প্রাডু গাড়িটার দাম হচ্ছে 1,80,00,000 টাকা। হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো। আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডু আছে, ওডি আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে, তারপর হচ্ছে মার্সিডিজ আছে, করোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আছে। এই যে প্রাডুটা নিয়ে হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি, প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি। আরেকটা প্রশ্ন, এই যে সমন্বয়কদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই মার খেতে হচ্ছে, পিটুনি খেতে হচ্ছে, এটা কি ধরনের গণতান্ত্রিক চর্চা? এটাই বা কি ধরনের রাজনৈতিক সংস্কার? মঙ্গলবার ওই কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, মারামারি, রক্তারক্তি শুরু হয় কোন জায়গা থেকে? এর আগের দিন ডেমরায় 2 পক্ষের মধ্যে একটা মারামারি হয়েছে। কাজেই ডেমরায় যারা মার খেয়েছেন তারা এসেছিলেন এই মঙ্গলবারে কেন্দ্রীয় কার্যালয়ে বিচার চাইতে। আসার পর কথার পিঠে কথার ভিত্তিতে একজন যেই মাত্র বলেছেন সমন্বয়কদের গুণী না, সাথে সাথে পিটুনি শুরু হয়ে গেছে। তাহলে সমন্বয়কদের সমালোচনা করা মাত্র পিটুনি খেতে হলে, মার খেতে হলে, রক্তারক্তি হতে হলে কোন নতুন রাজনীতির ইঙ্গিত দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা? এই সমন্বয়কেরাই বা কারা? এই সমন্বয়কেরাই কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাম নিয়ে, কখনো জাতীয় নাগরিক কমিটির মুখ্য সম্পাদক নাম নিয়ে, কখনো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এরা সচিবালয়ে হুম্বিতম্বি করছেন, এরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সংবাদ মাধ্যম থেকে, উচ্চ আদালতে কে কোন পদে থাকবেন, থাকতে পারবেন না, কে পদোন্নতি পাবেন সেসব তালিকা করছেন। কোটা বিরোধী আন্দোলন করে এসে কোটা তৈরির সবচেয়ে বড় কারিগর হয়ে উঠেছেন এরা। এছাড়াও এরা এর হাত গুড়িয়ে দেবেন, এর হাত ভেঙে দেবেন, একে কথা বলতে দেবেন না, ওকে কথা বলতে দেবেন, এসব করে বেড়াচ্ছেন, নানা রকম রব তুলছেন। কখনো 2 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন সরকারকে বা কোনো প্রতিষ্ঠানকে, কখনো 2 সপ্তাহের আলটিমেটাম দিচ্ছেন। তো এত ক্ষমতা যাদের হাতে, তারা যে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করবেন, এটাই তো স্বাভাবিক, ঠিক না? কি আদর্শে তাদের রাজনীতি এটা পরিষ্কার তারা এখন পর্যন্ত করেন নাই, 6 মাস চলে গেছে। কিন্তু তাদের আদর্শ, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আদর্শের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবেন, সেটা ডক্টর ইউনূস হলেও নাকি তারা তাকে প্রতিহত করবে, তাকে নাকি জবাব দিতে হবে। এখন আমার প্রশ্ন, আমি যদি আদর্শটা কি সেটাই না জানি, তাহলে আমি কি করে জানবো আমি সেই আদর্শের পক্ষে আছি নাকি সেই আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? কোটা আন্দোলনের সময় ছাত্র জনতার উপর পুলিশি বাহিনীর নির্যাতন, গুলি চালনা, সরকারের অবস্থান, সব মিলিয়ে সরকার পতনের, হাসিনা পতনের এক দফা এক দাবি আন্দোলনে মানুষ পথে নেমে এসেছিল। কিন্তু এখন ঠিক কি আদর্শে এই হম্বিতম্বি করে বেড়াচ্ছেন সমন্বয়কেরা, তাকে আপনি, আমি বা আপনারা যারা আমার এসব প্রশ্ন তোলা শুনেই আমাকে গালাগালি করা শুরু করেছেন, তারা কি জানেন কি আদর্শে চলছে এই ছাত্র আন্দোলন?
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই মধ্যে সারা দেশে কমিটি করেছে। বিবিসি বলছে তাদের সারা দেশে গড়া কমিটিতে এখন পর্যন্ত 11,500-এর বেশি সদস্য আছে। অন্যদিকে তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক প্ল্যাটফর্ম নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, যারা দেশের থানায়, উপজেলায়, জেলায় কমিটি করছে, তাদের সদস্য সংখ্যা 21,000-এর বেশি। অথচ যে প্রসঙ্গটা বলছিলাম, এই দলটি কি ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, কোন ধরনের রাজনীতি করবে তা এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার করা হয় নাই। তো তাহলে আপনি যখন ভাবছেন যে এরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নেতা এবং আপনি ভরসা রাখছেন যে এরা রাষ্ট্রের সংস্কার করবে, রাজনীতির সংস্কার করবে, তখন এরা সারা দেশে লাঠিয়াল বাহিনী গড়ে তুলছে না তো। সারা দেশে এরা চাকরি দেওয়ার স্টাইলে একেবারে নিয়োগ পরীক্ষা নিয়ে, ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিচ্ছে তাদের প্রতিনিধিদেরকে, তাদের জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদেরকে, আদর্শ না জেনে, কি করবে না জেনে, শুধুমাত্র এটা জেনে যে তারা জাতীয় নির্বাচনে যাবে, স্থানীয় নির্বাচনে যাবে, ছাত্র সংসদ নির্বাচন করবে। এসব জেনে যেই তরুণেরা যোগ দিচ্ছেন, তারা আসলে কোন আশ্বাসে, কোন লক্ষ্যে, কেন এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন যদি না ক্ষমতার ভাগাভাগি বা বড় কিছু পাবার আশ্বাস তাদের কাছে থাকে? এখন আপনারা যারা আমার উপর রেগে গিয়ে বলবেন যে যাই হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মারামারি করুক, হাতাহাতি করুক, সারা দেশে বাহিনী গড়ে তুলুক, অন্তত ছাত্রলীগ তো এরা নয়। ভুলে যাবেন না, জুলাই মাসের আগ পর্যন্ত এই সার্জিস আলম, এই হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল মুখ হয়ে উঠেছেন যারা, তারা প্রত্যেকে ছাত্রলীগের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই দুইজনই ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ছিলেন। হঠাৎ করে জুলাই মাসে ভোল পাল্টে তারা ছাত্র জনতা, সাধারণ ছাত্র জনতা হয়ে উঠলেন এবং ছাত্র আন্দোলনের নেতা হয়ে উঠলেন। জুলাই মাসের মাঝামাঝি ভোল পাল্টে আন্দোলনের সমন্বয়ক সেজে এরা এখন জায়গায় জায়গায় গিয়ে প্রশ্ন তুলছেন, আপনি, আমি, আমরা কোথায় ছিলাম 15 বছর ধরে? দেখুন, ইউনূস সরকারের আশকারায় যখন সারা দেশে বাহিনী গড়ে তুলছেন তারা, তখনও আমরা জানি না তাদের ওই ছদ্মবেশের কারণ, তাদের ওই ছদ্মবেশের রাজনীতি আদৌ এখনো শেষ হয়েছে কিনা এবং কি তাদের রাজনৈতিক আদর্শ। বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন, আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। সারা পৃথিবীতে ছাত্র আন্দোলন শেষে ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায় এবং আপনার মনে থাকবে আগস্ট মাসেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীরা একযোগে পদত্যাগ করেছিলেন যে তারা মনে করেন না যে সকল ছাত্র জনতার সমন্বয়ে যে এক দফা এক দাবির আন্দোলনে তারা সফল হয়েছেন, যে গণ অভ্যুত্থান তারা ঘটিয়েছেন, তারপর এখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পকেট থেকে সৃষ্টি হতে পারে। কিন্তু হয়েছে, জাতীয় নাগরিক কমিটির নামে রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে। এখন আপনাকে আমাকে তো প্রশ্ন করতে হবে যে এই যে তারা ব্যানার ফেস্টুন নিয়ে থানা থেকে, জেলা থেকে, উপজেলা থেকে তাদের দল এসে 16ই ডিসেম্বরে বিজয় র্যালি করলো, এই বিজয় র্যালিতে আসা যাওয়ার খরচ তাদের কর্মীদের কে দিল? ব্যানার ফেস্টুনের খরচ তারা কোথায় পাচ্ছে? মানে তারা এমন সুসংগঠিত ভাবে আগস্ট মাসে তারা সরকারের পতন ঘটালো, আর সাথে সাথে এতটা সুসংগঠিত ভাবে, এতটা আর্থিক শক্তি নিয়ে তারা জনবল গড়ে তোলার সুযোগ কিভাবে পাচ্ছে? সারা দেশে তাদের যত সভার খবর পাই, দেখতে পাই, ছবি দেখি, সবখানে তারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে আছেন। তো এদের পেছনে কারা আছেন? কারা তাদের সংগঠিত করেছেন? কারা তাদেরকে দল গঠনের প্রস্তুতি নিতে এই বিপুল পরিমাণ অর্থ যোগান দিচ্ছেন? এই অর্থ যোগানদানকারীদের নামও যদি আমরা জানতে পারতাম, তাহলেও হয়তো বুঝতে পারতাম কোন আদর্শ নিয়ে রাজনৈতিক দল গঠন করছেন এরা। ফেসবুকে পোস্ট দিয়ে সার্জিস আলম জানিয়েছেন তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে আর থাকছেন না। একই সঙ্গে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক
তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, আবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তো এখন তিনি বলছেন যে সময়াভাবে তিনি যথেষ্ট সময় দিতে পারবেন না এই ফাউন্ডেশনের কাজে, তাই তিনি সরে দাঁড়াচ্ছেন এবং মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এখন থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব পালন করবেন। আমরা জানি যে জুলাই আগস্টে আহতদের রাগ ক্ষোভের কথা, দিনের পর দিন হাসপাতালের চিকিৎসার খরচ, কারো কারো ব্যয়বহুল অপারেশনের খরচ, ওষুধের খরচ, দীর্ঘ সময় ধরে মাসের পর মাস ধরে চলা পুনর্বাসনের খরচ, এগুলো মেটাতে না পেরে কখনো তারা হাসপাতালে, কখনো তারা রাস্তায়, কখনো তারা সচিবালয়ে গিয়ে বিক্ষোভ করেছেন, কিন্তু তাদের সমস্যা মেটে নাই। সংবাদ মাধ্যমে ধর্ণা দিয়ে এক একজন তাদের দুর্দশার কথা, বিপদের কথা জানাচ্ছেন, বলছেন 16000 নম্বর, যেটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন, সেখানে ফোন করলে কাকে পাওয়াই যায় না, আর এই ফাউন্ডেশনের ভেরিফিকেশন শেষই হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্য সাম্প্রতিক সাক্ষাৎকারেও বলেছেন যে এই ফাউন্ডেশনের কোনো টাকার অভাব নাই, আহত নিহতদের দেওয়ার মতো টাকার কোনো অভাব নাই, তবে কত সময়ের মধ্যে এই কাজ করা যাবে তা যেহেতু কথা রাখা যাবে না, তাই সুনির্দিষ্ট কোনো সময় তিনি দিতে পারছেন না।